আপনারা দেখেছেন আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময়। এই যে ভিডিওটা এটার জন্যে এটা আজকের আসলে না, এই ভিডিওটা গত মাসের 6 তারিখে, তার মানে প্রায় 1 মাস আগে আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজকের আলোচনার বিষয়, দেশের রাজনীতি এখন পুরোপুরি পাওয়ার ব্যাংক চার্জিং মোডে। 4 গুণ চার্জ নিয়ে চলছে জীবন। ফুল চার্জ হতে হতে ভোটের দিন 12ই ফেব্রুয়ারি 2026 ঘনিয়ে আসছে আমাদের সামনে। আজ বনানীতে চায়ের ধোয়ায় তরুণদের জ্বালা শুনলেন জাইমা রহমান। আর দেশ জুড়ে চলছে ভোট কেন্দ্রে এনসিসি ক্যাডার মোতায়েন নিষিদ্ধ, বাতিল করেছে নির্বাচন। মানে গতকালকে বিএনপি এটা কমপ্লেন করছে, আজকে এটা নিষিদ্ধ করে দিচ্ছে। মানে বিএনপি যেভাবে বলতেছে নির্বাচন কমিশন সেম ভাবে কাজ করতেছে। মানে সেনাবাহিনীর পক্ষ থেকেও মানে এদেরকে ইন্টেলিজেন্স দিতেছে, সব ইনফরমেশন দিতেছে, ভিডিও ছেড়ে দিতেছে। এবার বুঝেন, মানে প্রশাসন সবকিছু তাদের কন্ট্রোলে এখন। তো নির্বাচন করার কি দরকার আছে? 12 তারিখ পর্যন্ত ওয়েট না করে ঘোষণা দিয়ে দেন এখন, ঠিক আছে? আর 11 দল যে কি করতেছে আল্লাহ জানে। নির্বাচনের পরে হাউমাউ করে করতে লাভ নাই। এখন কোনো অ্যাকশন নিলে এখনই নেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, ঠিক আছে? নাহলে ওই সেম 11-11 মতো খেলে দিব আপনাদেরকে, ঠিক আছে? নির্বাচন হবে, সবকিছু হবে, বাট এদের যে সেট আপ আছে, যে রেজাল্ট মানে লিখে রাখছে ওইটাই পোস্ট করে দেবে। ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি পারপাস তাদের গান ম্যান নিয়েছিল, তাদের সিকিউরিটি পারপাস লোক নিয়েছিল, আমরা সেই জন্যই নিয়েছি। কিন্তু সেখানে ঢোকার সময় আমাকে যখন বলা হলো এই কারণে, এবং হাদি ভাইয়ের মৃত্যুর অল্প দিনের পরেই যেহেতু ঘটনা ছিল, আমরা যারা তার ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক তার সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার মতের সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার যে আদর্শ ছিল সেই আদর্শ যে আজাদি, এদেশে মানুষের অধিকার আদায় হবে, এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, সে ভিন্ন মতের হতে পারে, কিন্তু তাকে দমন নিপীড়ন করা হবে না, সেই ভিত্তিতে আমরা কিছুটা শক ছিলাম। যখন আমাদেরকে এ পার থেকে ও পারে চলে যেতে হবে, এক পাশ থেকে আমরা ভাসান থেকে দিকে যাব, তখন আমাদেরকে বলা হলো, এবং তখন হয়তো আমি সেটা যে আচরণটা করেছি সেটা ঠিক করে নাই, এবং তখনই আমরা আমাদের দলীয় পর্যায়ের ঊর্ধ্বতন পর্যায়ে এবং আমি নিজে যেও সেখানে দুঃখ প্রকাশ করে এসেছি। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আমি নিজে দুঃখ প্রকাশ করেছি, এবং আমাদের নেতৃবৃন্দ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে অ্যান্ড এটা সলভ ইস্যু। এই ইস্যুটা রাজনৈতিকভাবে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বিএমডিসি সার্টিফিকেট নিয়েও আমার একটা ডাক্তার না ভুয়া ডাক্তার, একটা জনতার যে স্রোত, জনমানুষ আমাদের দিকে যে ঝুঁকে আসছে, এটা থেকে বিচ্ছিন্ন করার জন্যে এরকম একটা রিউমার ছড়ায় দেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে মানুষ সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে। আমরা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করি সেটাও জানতে পেরেছি। আমরা মানুষের সঙ্গে, আমি জোর গলায় বলেছি যে কোনো দিন আমার নিজের স্বার্থের ব্যাপারে কোনো সময়ের জন্য কোনো মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি নাই। কিন্তু সেই সময়টা আমাদের হৃদয়ে ক্ষত ছিল যে আমরা আমাদের অধিকারটুকু পাচ্ছি না। সেই কারণে আমরা যেহেতু, তারপরও সেনাবাহিনী হচ্ছে দেশের সম্পদ, আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং প্রহরী, তাদেরকে নিয়েই আমাদের দেশ। সুতরাং সেখানে আমার কথাগুলো দেখছেন যে আমি বলেছি যে এটাই আমাদের সম্পদ, এই সম্পদ বিশ্বের মুখ উজ্জ্বল করেছে। এটা সম্পর্কে কিছু গুটি কয়েক ব্যক্তির জন্য হয়তো আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি কিনা, এটাই ছিল আমাদের তাদের প্রতি কথা। কিন্তু সেই কথাটা একটু জোরে হয়ে গেছে। যারা আমার কথা দ্বারা কষ্ট পেয়েছে, আমার দলীয় কর্মীরাও, আমি তখন দুঃখ প্রকাশ করেছি, আবারও আমি দুঃখ প্রকাশ করছি এই মিডিয়ার মাধ্যমে। আমাদের এই যে গণজোয়ার দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে, এই ষড়যন্ত্র মানুষ করতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের অবশ্যই একটা প্ল্যান আছে। তিনি অবশ্যই আমাদেরকে, আমরা যদি ন্যায় এবং ইনসাফের জন্য, এদেশের মানুষের অধিকার লড়াইয়ের জন্য কথা বলছি, কাজ করছি, মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সম্মানিত করবেন এবং বিজয়ী করবেন, এতে আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ। এক নেতা, ঢাকা 17 আসনের ডাক্তার খালিকুজ্জামান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, আমি আবারও বলি, সারা বাংলাদেশ যেটা নিয়ে ভাইরাল হয়েছে, উনি বলেছিল
পুরা ঢাকাতে যতগুলো আসন আছে তারা কাউকে একটা আসনও দিবে না এবং সবাইকে সাইজ করে দিবে। সেই ব্যক্তি ডাক্তার খালিকুজ্জামান ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে গানম্যান সহ অস্ত্র সহ উনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু গেটের মধ্যে যারা ডিউটি অবস্থায় ছিল, এমপি ইউনিট বা যারা দায়িত্বরত ছিল, তাদেরকে দাঁড়া করানো হয়। যে গানম্যানকে দেখে বলা হয়েছে যে আপনারা ভিতরে যেতে পারবেন না, আপনারা ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন না। যখন গাড়ির থেকে নেমে সেনাবাহিনীর গাড়ির থেকে নেমে চটন চটন কথা বলা শুরু করেছিল ডাক্তার খালিকুজ্জামান, তখন তার সাথে আরো লোকজন ছিল, বলছে যে উনি কে, সেনাবাহিনী জিজ্ঞেস করতেছে উনি কে। তখন উনি পরিচয় দিচ্ছেন যে উনি হচ্ছে এমপি পদপ্রার্থী। কোন দলের পদপ্রার্থী? জামাত ইসলাম দলের পদপ্রার্থী। তারপর সেনাবাহিনী বলছে যে ঠিক আছে স্যার, আমরা বুঝতে পারছি, আমাদের ক্যান্টনমেন্টে অস্ত্র সহ ভিতরে যাওয়া যায় না, এটা প্রবেশ নিষেধ, গান নিয়ে যাওয়া নিষেধ। তারপরে ডাক্তার খালিকুজ্জামান গাড়ি থেকে নেমে এসেই বলতেছে, আপনারা ওখানে গান নিয়ে বসে আছেন, জিব্বা দিয়ে চেটে চেটে ফেলতেছেন তারেক জিয়ার। হ্যাঁ, এবং খুব উচ্চ স্বরে কথা বলছে, এবং আপনারা সেনাবাহিনী দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, ফেলতেছেন, আমি সেনা প্রধানের সাথে কথা বলবো। তখন ওই কর্পোরাল যে সেনাবাহিনীর দায়িত্ব ছিল উনি বলছে ঠিক আছে। তারপর উনি ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিয়েছে, হয়তো ওয়ারেন্ট অফিসার হবে বা আর্মি ক্যাপ্টেন বা মেজর হবে, ওনাকে কল দেওয়াতে উনি একই কথা বলেছেন যে তোমার বডি ক্যামেরা অন করো, আমরা দেখি। তারপর বলছে যে না, ক্যান্টনমেন্টের ভিতরে উনি আসতে পারবে, ওনার গাড়ি আসতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু গান নিয়ে অস্ত্র সহ যেতে পারবে না। তখন বলছে স্যার, আপনি অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না। সেনাবাহিনী কিন্তু খুব সুন্দরভাবে, ভদ্রভাবে, পোলাইটলি ভাবে তারা যে মানুষকে সম্মান করে কথা বলে, কিন্তু তার উত্তরটা ওই এমপি পদপ্রার্থী যে আপনার 17 আসনের খালিকুজ্জামান যে আচরণগুলো করলো, এটা দেশবাসী আসলে অত্যন্ত লজ্জাজনক একটা জামাত ইসলামের জন্য এবং সে ব্যক্তি প্রার্থীর জন্য, যে কিভাবে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও উনি শিখে নেয়। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে যে ভদ্রতাটা দেখানো হয়েছিল সেটা আমরা অত্যন্ত সম্মান বোধ করছি। এবং যখন কথা বলছেন ওই অফিসারকে যখন বলছে যে স্যার আপনি কথা বলেন, পরে কথা বলে দিছে, হ্যাঁ ফোনটা ধরেই বলতেছে, সেনাকে বলতেছে যে এই সময় সব সময় থাকে না, এই সময় সব সময় থাকে না এবং থাকবে না। এটা দিয়ে কি বোঝাচ্ছে? মানে উনি জামাত ইসলাম ক্ষমতা এলে সেনাবাহিনীর অবস্থা খারাপ করে ফেলবেন, ক্যান্টনমেন্টে উনি অস্ত্র সহ ঢুকবেন, যা খুশি তাই করতে পারবেন? এটা কি কোনো নিয়ম হলো? প্রিয় দেশবাসী, আপনারা বলেন তো। এবং উনি আরো বলছেন রাগে ক্ষুবে যে 5ই আগস্টের পরে সেনাবাহিনীর বহু বড় বড় অফিসাররা তাদের কাছে যায় নাকি পা ধরে বসে থাকতো, কিন্তু তখন উনি কুকুরের মতো আচরণ করে নাই, মানে কুত্তা হয়ে যায় নাই, সেনাবাহিনী তখন গুলাম হয়ে গেছে, কুত্তা হয়ে গেছে, এমনি বলছে। সেনাবাহিনী দেশটাকে বিক্রি করে দিচ্ছে, সেনাবাহিনী দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, সেনাবাহিনী কোনো একটা দলের গুলামি করতেছে। এই ধরনের আচরণ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে একজন জামাতের এমপি প্রার্থী এই ধরনের আচরণ করতে পারে কিনা আপনারা বলেন। যারা ডিউটিতে আছে তারা কোনো ব্যক্তির জন্য বসে থাকে না, তারা দেশ নিরাপত্তা, ক্যান্টনমেন্টের সুরক্ষার জন্য তারা এখানে ডিউটিরত আছে। ভালো কোনো কিছু হলে অবশ্যই তারা ছেড়ে দেবে। গাড়ি তো হাজার হাজার গাড়ি ঢুকতেছে আসতেছে, কোনো সমস্যা নেই। বলছে যে আমি যে অস্ত্র ছাড়া যাই, ওখানে যদি আমার কোনো বিপদ আপদ হয়, বলছে স্যার আপনি ক্যান্টনমেন্টের ভিতরে আপনি সুরক্ষিত, আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। ক্যান্টনমেন্টে যখন আপনি ঢুকবেন, ক্যান্টনমেন্ট সবসময় নিরাপত্তার মধ্যে আপনি থাকবেন। আপনি অস্ত্র রেখে গেলে আপনি অস্ত্র রেখে যেতে পারেন, কারণ আমি অস্ত্র ছাড়া যাবো না, তাহলে স্যার আপনি ঘুরে চলে যান। পরে পরিশেষে যখন সেনাবাহিনী মানে নাই, তখন উনি রাগে ক্ষুবে বলে চলে গেছে। এবং আমি আবারও রিপিট করি, যখন ওনার পরিচয়টা দেয়, বলো তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ডাক্তার খালিকুজ্জামান, তো এটা পরিচয় করে দিচ্ছে যেন উনি হাইলাইট হওয়ার জন্য, তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী মানে একটা বিশাল ব্যাপার, হ্যাঁ, মানে সে ভাইরাল হয়ে গেছে বা তার একটা অত্যন্ত বড় একটা মর্যাদা হয়ে গেছে। আমি এটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ডাক্তার খালিকুজ্জামানকে, উনি তো এমনি বিতর্কিত 17 আসনের জন্য, ওনার অশুভ আচরণ দেশবাসীকে অবশ্যই মর্মাহত করেছে। একটা এমপি প্রার্থীর আচরণ এরকম হওয়ার কথা না। এবং উনি বলেছে, হ্যাঁ, আমরা এটি ধরে নিতে পারি যে যেই ব্যক্তি বারবার ধানের শীষের প্রার্থী জনাব তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এই কথাটা বারবার যে পরিচয় দিতে হয়, তাহলে সেই ব্যক্তি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী নির্বাচনে পাশ করবে বা পাশ করে এখানে এমপি মন্ত্রী হবে, এটা আপনারা কিরকম ভাবে দেখছেন? বারবার তারেক রহমানের পরিচয় দিতে হয় কেন? আপনার নিজের যোগ্যতা নাই? আপনি তো যে ধরনের আচরণ করেছেন, ক্যান্টনমেন্টে গিয়ে একটা হ্যাডম দেখাইছেন, আমি অস্ত্র নিচ্ছি, আমাকে নির্বাচন কমিশনার সরকার আমাকে গানম্যান দিয়েছে। তখন সেনাবাহিনী বললো যে গানম্যান দিয়েছে আপনার নিরাপত্তার জন্য, আপনার বাহিরের জন্য, ক্যান্টনমেন্টের জন্য না। আপনি ক্যান্টনমেন্টে গেলে আমরা আপনাকে নিরাপত্তা দেবো। উনি ভদ্রভাবে কথাগুলো বলেছেন। প্রিয় দেশবাসী, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখবেন? তো তারপরে উনি গাড়ি ঘুরে ক্যান্টনমেন্ট থেকে চলে গেছে, মানে ক্যান্টনমেন্টে উনি সাকসেস হতে পারে নাই। ক্যান্টনমেন্টের যারা ডিউটি করছে খুব ভালোভাবে ডিউটি করছে। এটা সেনাবাহিনীর, এটা গভর্নমেন্ট অর্ডার, এটা রাষ্ট্রের অর্ডার। সেনাবাহিনীর সার্বভৌমত্ব রাষ্ট্রের সেনাবাহিনীর
মানে রাষ্ট্র সার্বভৌমত্ব প্রতীক সেই বাহিনীকে যারা ছোট করে, তাহলে তারা কি ধরনের মন মানসিকতা হতে পারে? তো আমরা এই বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আর যারা জামাতে ইসলামের এই ধরনের লাইভ দেখে আমাদের লাইভ দেখে কথা বলি, অনেকে কমেন্টে সেটা বাজে মন্তব্য করেন, তাদেরকে বলছি যেটা সত্য সেটা নিয়ে প্রতিবাদ করেন, খারাপটা প্রতিবাদ করবেন, ভালো হলে অবশ্যই আমরা গর্ব করব। তো সেনাবাহিনীর সাথে যে কটূক্তি করে কথা বলছে, সেনাবাহিনীর সাথে যে চটন করে আপনার খুবই বাজে আচরণ করেছে, এটা কি একজন জামাতের প্রার্থী হিসাবে ক্যান্টনমেন্টে অস্ত্র সহ ঢুকা, এটা কতটুকু গ্রহণযোগ্যতা এবং কতটুকু আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা সেটা আপনারা জানবেন। আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে বলবো এবং রাষ্ট্রপতিকে বলবো যাতে রাষ্ট্রের আইন অনুযায়ী ক্যান্টনমেন্টের মধ্যে এই ধরনের হুমকি দামকি দেওয়াটা কতটুকু সন্ত্রাসমূলক কার্যক্রম হয়েছে সেটা আপনারা অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যদি বাংলাদেশের সত্যিকার সুষ্ঠু আইন থেকে থাকে, সেনাবাহিনীর যদি সেনাবাহিনীর যে রুল রেগুলেশন থেকে থাকে যে সবার জন্য আইন সমান, তাহলে সেই খালেকুজ্জামান ঢাকা 17 আসনের এমপি পদপ্রার্থী জামাতের তার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা দেখার অপেক্ষা রইলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।